দেখো, 21শে জুলাই আমাদের আবেগ। 21শে জুলাই এমন একটা দিন যেটা ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে একটা উজ্জ্বল এবং গুরুত্বপূর্ণ একটা দিন, যেটা 31 বছর ধরে এই দিনটি পালিত হয়ে আসছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং পরবর্তী পর্যায়ে সেনাপতি অভিষেক ব্যানার্জি নির্দেশে। তো মমতা ব্যানার্জি গোটা পৃথিবীর রাজনীতিবিদদের মধ্যে একজন অন্যতম মানুষ, যিনি, যার আরেকটি নাম সংগ্রাম। মানে এই সচিত্র পরিচয়পত্র দিয়ে যে আজকে মানুষ ভোট দিচ্ছে, সেইটা না থাকায় সিপিএম যেভাবে অন্যায় করে গেছে, ভোটের দুর্নীতি করে গেছে, তার থেকে বাংলার মানুষকে যদি মুক্তি সূর্যের আলোকেও দেখিয়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। সুতরাং সেই 21শে জুলাই, যেখানে নির্বিচারে গুলি করে 13 জন তরতাজা যুবককে হত্যা করেছিল এই সিপিএম সরকার, তাদেরকে শ্রদ্ধা জানাতে, তাদের স্মৃতিতে তর্পণ করতে আমরা বিপুল জমায়েত নিয়ে আমরা 21শে জুলাই ধর্মতলা মঞ্চে আমরা উপস্থিত থাকবো। কি কর্মসূচি থাকছে সেদিনকে? সেদিকে কর্মসূচি আমরা শহীদ বেদিতে প্রথমে আমরা শ্রদ্ধা নিবেদন করব, মাল্যদান করব, পুষ্পাঞ্জলি নিবেদন করব, করে আমাদের বালি থেকে সকল কর্মীদের একত্রিত করে আমরা হাওড়ায় আমাদের যে জেলার জমায়েত আছে সেখানে একত্রিত হব এবং সেখান থেকে পায়ে পায়ে হেঁটে আমরা ধর্মতলায় শহীদ বেদি সেই মঞ্চ পর্যন্ত পৌঁছব। দাদা, টেলিমেডিসিনের শীর্ষে বাংলা চালু হওয়ার 3 বছরের মধ্যে সাফল্যের নজির রাজ্যে স্বাস্থ্য ইনস্টিটিউট। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী বাংলায় এখন টেলিমেডিসিনে সব থেকে প্রথমে আছে। একদম একদম কি বলবেন? আরো বহু দিক দিয়ে বাংলা প্রথমে আছে এবং এর জন্য আবারও কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ এই টেলিমেডিসিন, তোমরা জানো, যখন করোনা প্যান্ডেমিক হয় গোটা পৃথিবীতে, তখন এটা একটা বড় একটা মাধ্যম হয়েছিল রুগীদের এবং ডাক্তারের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করেছে এবং বহু রুগী পরিষেবা পেয়েছে। এবং তারপর থেকেই যেভাবে এই পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর যেভাবে নির্দেশনায় টেলিমেডিসিন এগিয়েছে, লাখ লাখ মানুষ পরিষেবা পেয়েছে এবং সেখানে স্বনামধন্য চিকিৎসকরা তাঁরা পরামর্শ দিয়েছেন এবং বহু মানুষ সুস্থ হয়েছে। সুতরাং এ এক গর্বের অধ্যায়। একজন বাঙালি হিসেবে, একজন তৃণমূল কংগ্রেস সৈনিক হিসেবে এ নিঃসন্দেহে আমাদের একটি অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। রাজ্যে নতুন করে আবার জেলার কমপ্লেক্স ইনভেস্ট করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমপ্লেক্স চালু হবে, আবার নতুন করে মানুষ সেখানে কাজ করা শুরু করবে। সেই নিয়ে কি বলছেন? লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন, ওনার যেটা মনে সেটাই মুখে, উনি মানুষের স্বার্থে 24 ঘন্টা কাজ করে চলেছেন এবং আমি নিশ্চিত ওনার হাত ধরেই আরও আগামী দিনে বহু কর্মসংস্থান হবে। যেটা বিজেপির সঙ্গে এটাই পার্থক্য, বিজেপি সরকারের শাসনকালে ভারতবর্ষে বেকারত্বের হার সর্বাধিক। হ্যাঁ, তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে এই যে আমরা এমএসএমইতে প্রথম, আমরা আরও বহু জিনিসে আমরা প্রথম, হ্যাঁ, এই পশ্চিমবাংলা। তো সুতরাং সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও কৃতজ্ঞতা জানাই যে এই লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে লেদার কমপ্লেক্সে। এরপরেও তোমরা দেখতে থাকবে আগামী দিন বাংলার পক্ষে কত সুদিন আসছে বাংলায় এবং নিঃসন্দেহে মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে ভারতবর্ষের চালিকা শক্তি হয়ে ভারতবর্ষের উন্নতি সাধন করবেন, এটাই আমার আশা। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলছে 21 থেকে 26 জুলাই পর্যন্ত বিজেপি পালিত করবে গণহত্যা দিবস। কি বলতে হবে? সুকান্ত মজুমদার আমি জানি না কতদিন ধরে খবর রাখছেন বাংলা রাজনীতির, কারণ যে গণহত্যা সিপিএম এতদিন ধরে করে চলেছে এবং বিজেপির যেগুলো ডাবল ইঞ্জিনের সরকার সেখানে যে গণহত্যা নির্বিচারে চলছে, তো সেইগুলোর ব্যাপারে কিছু বলছেন না। কিন্তু আমাদের এখানে আমাদের তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নিয়ে চলে। আমরা একটা হত্যাকেও সমর্থন করি না, কারণ একটা মৃত্যু আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং সুকান্ত মজুমদারের দুদিন আগেই বিবৃতি দেখছিলাম, তিনি বলছিলেন যে এই অ্যারেস্ট করে ভোটে জেতা যায় না। হ্যাঁ, সুতরাং এই বোধোদয় দেরিতে হলেও যে তার হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবং এটা ঘটনা যেভাবে সাজিয়ে ইডি সিবিআই পেছনে লাগিয়ে যেভাবে অ্যারেস্ট করাচ্ছিলেন, তো তাতেই যে তারা কোনো রকমভাবেই দাঁড়াতে পারেনি মানুষের মনে, তারা বিশ্বাস গ্রহণযোগ্যতা বাড়াতে পারেনি, মানুষ বুঝতে পেরেছে তাদের ভাঁওতাবাজি। তো সুতরাং সুকান্ত মজুমদারদের এই দেরিতে বোধোদয় হচ্ছে। তবে ওই যে গণহত্যার কথা বললে, এটা একদমই একটা বাজে অভিযোগ করছেন এবং সেটা নিয়ে এই আন্দোলন করতে গেলে আবার সেই ওই গ্রেপ্তারির মতোই হবে
যেটা ভোটে কোনো কাজে আসবে না, এবং বিজেপি তো হারার ট্রেন্ড শুরু হয়ে গেছে। সুতরাং এইসব করে আর লাভ হবে না। যত ইলেকশন যতদিন আগামী এগোতে থাকবে, বিজেপির পারফরমেন্স আরো খারাপ হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে দলটি। বিজেপি হলো টিএমসির একমাত্র বিকল্প, শুভেন্দু অধিকারী মন্তব্য করেছে। একদমই হতেই পারে না বিজেপি করার, কারণ মতাদর্শটাই আলাদা। আমরা সেকুলারিজমে বিশ্বাস করি, আমরা সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করি। আর বিজেপি সেখানে শুধুমাত্র ওই হিন্দুত্ববাদ যেটা, এবং সেই হিন্দুত্ব প্রপার হিন্দুত্ব নয়। যারা আমাদের যারা হিন্দু ধর্মের যারা প্রবর্তক, যারা আমাদের শিখিয়েছেন যে উদারতা, স্বামীজি বলেছেন যে ইউনিভার্সাল টলারেশনের কথা, সেখানে বিজেপি কাউকে টলারেট করবে না, সব সব ধর্মকে অত্যাচার করবে। এবং হিন্দুদেরও যে তারা যে খুব শ্রদ্ধা করে তা বলবো না। তা যদি হতো তাহলে এত ব্রাহ্মণ এত শঙ্করাচার্য থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদীজি তিনি রাম মন্দির উদ্বোধন করতে চলে যাবেন, রামলীলার প্রাণ প্রতিষ্ঠা করবেন। সুতরাং কোনোভাবেই বিজেপি বিকল্প হতে পারে না। আর বিজেপির আর বিকল্পের কথা ভেবে লাভ নেই, কারণ বিজেপির এবার টাটা বাই বাই করার পালা। বিজেপি আস্তে আস্তে বিদায় নেবে ভারতবর্ষের রাজনীতির মানচিত্র থেকে। কেদারনাথ মন্দিরে 250 কেজি সোনা হারিয়ে গেছে। এটা তো নিঃসন্দেহে যে এরকম একটা এত ঐতিহ্যশালী এরকম একটা মন্দির, যেখানে এত মানুষের বিশ্বাস, এত ভক্তরা নিয়মিত যায়, সেইখানে একটা যদি সেইখানকার যে অ্যাসেট সেটাকে যদি রক্ষা করতে না পারে, এটা তো ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের। এই ব্যর্থতা স্বীকার করা উচিত, দায়ভার স্বীকার করে লজ্জায় মাথা হেঁট করে দরকারে পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছে, বাংলার মানুষই প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে যেতে হবে, তিনি আশাবাদী। আর আশা তো বারবার তো মানুষ প্রমাণ করে দিয়েছে। তিনি তো বহুদিন ধরেই তিনি বলছেন, যখন তিনি বলেন যে আপকে বার 200 পার যখন বলেন, তখন তো ওরা থাকে 75 70 77 70-এ থাকে। হ্যাঁ, এবারও যেমন বলছিলেন না, গোটা ভারতবর্ষে 400, সেটাও 240-এ ঠেকেছে। সুতরাং বাংলায় তুমি দেখেছো 18টার জায়গায় 12টা এবার পার্লামেন্টে সিট পেয়েছে বিজেপি। সুতরাং বাংলার মানুষ ওই বিজেপির ভাঁওতাবাজি বুঝে গেছে। এবং বাংলার যেহেতু বিজেপির এমএলএ এমপি যারা আছেন, তারা বাংলার স্বার্থে কোনো কাজ করেননি, বরং বাংলাকে বঞ্চিত করেছেন। এবং বাংলার যে প্রাপ্য অর্থ এবং মানুষের যে টাকা 100 দিনের কাজ, সেইটা আটকানোর জন্য দিল্লিতে দরবার করেছেন। সুতরাং বাংলাতে আর কোনো বিজেপি কখনোই আশা নেই। হ্যাঁ, তো সুতরাং যত দিন দিন এই সিট কমবে এবং বাংলা থেকে মুছে যাবে এই বিজেপি। লোকসভা নির্বাচনের পরে এই যে দ্রব্যমূল্য, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, সেটা নিয়ে কিছু দেখছি। নিঃসন্দেহে গত 1 মাস আগে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, এবং তারপর থেকে প্রতিটা জিনিসের দাম বেড়েছে। মানে একটা বাজারে সবজি কিনতে মানুষ একদম মধ্যবিত্ত নাভিশ্বাস উঠছে। যে বেগুন কিনতে পাওয়া যেত 45-50 টাকা, সেই বেগুন এখন কিনতে হচ্ছে 120 টাকা 30 টাকা। পেঁয়াজ 15-20 টাকা ছিল, 40 টাকা 50 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেখান থেকে টিভি রিচার্জ থেকে মোবাইল রিচার্জ, সব জিনিসের দাম বেড়েছে। হ্যাঁ, অথচ বেকারত্ব বাড়ছে, ক্ষুধার সূচকে ভারত পিছিয়ে যাচ্ছে। সুতরাং সাধারণ মানুষের সঞ্চয় কমছে, এর এক ভয়ানক অবস্থা। এবং এইগুলোর পেছনে আমি বলছি বিজেপির অনেক দোষ আছে। কারণ ধরো এই যে মোবাইল যারা সার্ভিস প্রোভাইডার, তারা যা খুশি দর হাঁকছে, কিন্তু মানুষের কোনো উপায় নেই, সেটা নিতে হচ্ছে। তার কারণ হচ্ছে সরকারের যে বিএসএনএল, তাকে রুগ্ন করে দিয়েছে বিজেপি। তার সত্ত্বেও বিক্রি করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় সম্পত্তি, সেটা বিক্রি করে দিয়েছে বিজেপি। এবং দেখো, ওই 1,64,00,000 টাকা বরাদ্দ করেছিল এই বিজেপিকে আবার নতুন করে তাকে জীবন দেওয়ার জন্য। অথচ কোথায় গেল সেই টাকা? সেই টাকা যে বরাদ্দ হলো, সেই টাকা কোথায় খরচা হলো? বিএসএনএল তো এখনো উন্নতি দেখলাম না, যাতে করে অন্য সার্ভিস প্রোভাইডার যা খুশি করতে পারবে না, মানুষের ওপর অত্যাচার করতে পারবে না। বিএসএনএল সরকারি সংস্থা, সে সাপোর্ট দেবে। সুতরাং বিজেপির এই যে ঘুরপথে টাকা রোজগারের যে বন্দোবস্ত, এই সাধারণ মানুষকে একদম পিছিয়ে ফেলছে। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি, এতে একদম ঘৃণ্য এমসের মতো এত একটা বড় প্রতিষ্ঠান, সেখানে নিয়োগ দুর্নীতি করছেন বিজেপির এমএলএ এমপিরা। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? যেখানে মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য যান, সেখানে যদি অপদার্থ অযোগ্য লোকেরা ঢুকে যায় বিজেপিকে ধরে, তার পরিষেবার মান খারাপ হবে, মানুষ পরিষেবা খারাপ পাবে। এবং এর জন্য আমি ধিক্কার জানাচ্ছি বিজেপিকে। কি বার্তা থাকবে জনসাধারণকে? জনসাধারণকে বার্তা যে বর্জন করুন, ছুঁড়ে ফেলুন এই বিজেপিকে। এবং যদি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি